নমস্কার। ঝরাপাতার আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আপনার জন্য থাকছে সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও ডক্টর দানিয়েলির আবিষ্কার। সত্যজিৎ রায় জন্ম 1921 সালের 2রা মে এবং মৃত্যু 1992 সালের 23 এপ্রিল। সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং লেখক। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের সৃষ্টি প্রফেসর তিলকেশ্বর শঙ্কু বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের একটি জনপ্রিয় চরিত্র। 1961 সালে সত্যজিৎ রায় এই চরিত্রটি সৃষ্টি করেন। প্রফেসর তিলকেশ্বর শঙ্কু প্রফেসর শঙ্কু নামেই অধিক পরিচিত। তিনি একজন বৈজ্ঞানিক ও আবিষ্কারক। আজকের গল্প ডক্টর দানিয়েলির আবিষ্কার। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1395 বঙ্গাব্দের শারদীয়া সন্দেশ পত্রিকায়। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু, গল্প পাঠে বিজয়। শুরু হচ্ছে আজকের গল্প, প্রফেসর শঙ্কু ও ডক্টর দানিয়েলের আবিষ্কার। 15 এপ্রিল, রোম। কাল এক আশ্চর্য ঘটনা। এখানে আমি এসেছি একটা বিজ্ঞানী সম্মেলনে। কাল স্থানীয় বায়োকেমিস্ট ডাক্তার দানিয়েলির বক্তৃতা ছিল। তিনি তার ভাষণে সকলকে চমৎকৃত করে দিয়েছেন। অবশ্যই আমি যে অন্যদের মতো অতটা অবাক হয়েছি তা নয়, কিন্তু তার কারণটা পরে বলছি। দানিয়েলির আশ্চর্য ভাষণের কথা বলার আগে একটা কথা বলা দরকার। বিখ্যাত ইংরেজি লেখক রবার্ট লুই স্টিভেনসনের উপন্যাস ডক্টর জাকিল অ্যান্ড মিস্টার হাইডের কথা অনেকেই জানেন। যারা জানে না তাদের জন্য বলছি যে ডক্টর জ্যাকিল বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের মধ্যেই একটা ভালো আর একটা মন্দ দিক থাকে। এই মন্দ প্রবৃত্তিগুলো মানুষ দমন করে রাখে, কারণ তাকে সমাজে বাস করতে হলে সমাজের কতকগুলো নিয়ম মানতে হয়। কিন্তু ডক্টর জেকিল দাবি করেছিলেন তিনি এমন ওষুধ বার করতে পারেন যে ওষুধ কেউ খেলে তার ভিতরের হীন প্রবৃত্তিগুলো বাইরে বেরিয়ে এসে তাকে একটা নৃশংস জীবে পরিণত করবে। ডক্টর জেকিলের এ কথা কেউ বিশ্বাস করেনি, তাই তিনি তার গবেষণাগারে ঠিক এই রকমই একটা ওষুধ তৈরি করে নিজের ওপর প্রয়োগ করে এক ভয়ঙ্কর মানুষ মিস্টার হাইডে পরিণত হয়েছিলেন। সেই অবস্থায় তিনি খুনও করেছিলেন, যদিও ডাক্তার জেকিল এমনিতে ছিলেন অতি সজ্জন ব্যক্তি। স্টিভেনসনের এই উপন্যাস যথেষ্ট আলোড়নের সৃষ্টি করেছিল, কিন্তু এমন ওষুধ বাস্তবে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। দানিয়েলি দাবি করেছেন তিনি করতে চলেছেন, এবং দানিয়েলের আগেই গ্রিডিতে আমার ল্যাবরেটরিতে আমি করেছি। আমার ওষুধ আমি নিজে খাইনি, কিন্তু আমার পোষা বিড়াল নিউটনকে এক ফোঁটা খাইয়েছিলাম। খাওয়ানোর 3 মিনিটের মধ্যে সে আমাকে অত্যন্ত হিংস্রভাবে আক্রমণ করে আমার ডান হাতে আঁচড় দিয়ে আমাকে জখম করে। আমি আমার ওষুধের নাম দিয়েছিলাম এক্স। একই সঙ্গে অ্যান্টি এক্স নামে আরেকটা ওষুধ বার করি, যেটা এক্সের অ্যান্টিডট, অর্থাৎ যেটা খেলে মানুষ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। নিউটনকে অ্যান্টিএক্স খাইয়ে শান্ত করতে হয়েছিল। দানিয়েলের বক্তৃতার সময় তার অবস্থা জেকিলের মতোই হয়েছিল। অন্তত 3 জন বৈজ্ঞানিক, ইংল্যান্ডের স্টেবিং, জার্মানির প্রফেসর ক্রুগার এবং স্পেনের ডক্টর গোমেজ দানিয়েলের কথায় তীব্র প্রতিবাদ করেন। ফলে মিটিংয়ে একটা তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দানিয়েলের পক্ষে তার মেজাজ ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। এমনিতে দানিয়েলের সঙ্গে আমার এখানে এসেই আলাপ হয়েছে। অত্যন্ত বিনয়ী, নম্র স্বভাবের লোক বলে মনে হয়েছিল। অনেকদিন পরে একটা বিজ্ঞানী সম্মেলনে আজকের মতো একটা গোলযোগ হতে দেখলাম। আমি অবশ্যই আমার নিজের ওষুধের কথা দানিয়েলি বা অন্য কাউকে বলিনি। দানিয়েলি বললেন তার ওষুধ নাকি 2-1 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে, তারপর সেটা তিনি নিজের উপর পরীক্ষা করে দেখবেন, যেমন স্টিভেনসনের গল্পে ডক্টর জেকিল করেছিলেন।
ব্যাপারটা আমার ভালো লাগলো না, কারণ এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে ওষুধ খাওয়া দানিয়েলে কীরকম ব্যবহার করবে তা বলা কঠিন। নিউটনের যা হিংস্রভাব দেখেছি তাতে আমার রীতিমতো ভয় ঢুকে গেছে। আজ আর আধা ঘন্টার মধ্যেই ডেলিগেটদের লাঞ্চ আছে। আমরা আছি হোটেল সুপিবাতে। এইখানেই একতলায় ডাইনিং রুমে লাঞ্চ। সম্মেলন চলবে আর 2 দিন, তারপর আরও 2-3 দিন রোম থেকে দেশে ফিরব। 17ই এপ্রিল। আজ সম্মেলনের পর দানিয়েলের সঙ্গে দেখা করলাম। বললাম তার বক্তৃতায় তিনি যা বলেছেন তা আমি বিশ্বাস করি। আমারও একই মত। তাতে ভদ্রলোক যার পণ্যায় খুশি হলেন। আমি বললাম, তুমি যে ওষুধ বানাচ্ছ সেই সঙ্গে তার প্রভাব দূর করার জন্য ওষুধ তৈরি করেছো তো? আমি আশা রাখছি তুমি তৈরি করেছো। তা তো বটেই, বললেন দানিয়েলি। এ ব্যাপারে আমি স্টিভেনসনের উপন্যাসের দ্বারা প্রভাবিত হয়েছি। এতদিন কেন যে কেউ এরকম ওষুধ তৈরি করতে চেষ্টা করেনি তা জানি না। আমি বললাম, তার কারণ স্টিভেনসনের গল্পেই পাওয়া যাবে। যদি সেই ওষুধ মিস্টার হাইডের মতন এমন এক মানুষ তৈরি করতে পারে তাহলে সে ওষুধ খাওয়ার কি বিপদ সে তো বুঝতেই পারছি। কিন্তু তা বলে তো বিজ্ঞানকে থেমে থাকতে দেওয়া যায় না, বলল দানিয়েলি। পরীক্ষা নিরীক্ষা চালাতেই হবে, এবং আমার পরীক্ষা যদি সফল হয় তাহলে তার পরিণাম যাই হোক না কেন এটা মানতেই হবে যে সেটা হবে বিজ্ঞানের অগ্রগতির একটা নিদর্শন। তবে তুমি যদি হাইডে পরিণত হও তাহলে ব্যক্তিগতভাবে আমার সেটা মোটেই ভালো লাগবে না। দেখা যাক কি হয়। তুমি কী কী উপাদান দিয়ে ওষুধটা তৈরি করেছো সেটা জানতে পারি কি? ভদ্রলোক যা উত্তর দিলেন তা শুনে আমি একটা অদ্ভুত রোমাঞ্চ অনুভব করলাম। আমিও ঠিক একই উপাদান দিয়ে আমার ওষুধটা তৈরি করেছি। সেটা অবশ্যই দানিয়েলকে বললাম না, এবং দানিয়েলিও তার উপাদানের পরিমাণ আমাকে বললেন না। 18ই এপ্রিল। আজ কাগজে সাংঘাতিক খবর। ডক্টর স্টোবিংকে পাওয়া যাচ্ছে না। আমাদের হোটেলটা টাইবার নদীর উপর। স্টোবিং নাকি রোজ ডিনারের আগে টাইবারের ধারে হাঁটতে যেতেন। আজও গিয়েছিলেন কিন্তু আর ফেরেননি। পুলিশ সন্দেহ করছে উনি কোনো গুন্ডাদের দ্বারা নিহত হয়েছেন, এবং গুন্ডারা তার মৃতদেহ টাইবারের জলে ফেলে দিয়েছেন। আমার কিন্তু ধারণা অন্যরকম। স্টোবিং দানিয়েলের বক্তৃতার পর তার তীব্র প্রতিবাদ করেন এবং দানিয়েলকে অবৈজ্ঞানিক আখ্যা দেন। দানিয়েলিও বলেছিলেন তার ওষুধ 2 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি টেলিফোন ডিরেক্টরি খুলে দেখলাম যে দানিয়েলের বাড়ির ঠিকানা হচ্ছে 27 নম্বর ভিয়া স্যাক্রামেন্টো। আমি আর দেরি না করে একটা ট্যাক্সি নিয়ে সোজা তার বাড়িতে চলে গেলাম। বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না, কিন্তু গিয়ে শুনি দানিয়েলি বাড়ি নেই। দানিয়েলির চাকর দরজা খুলেছিল। আমাকে জিজ্ঞেস করলো, সিনিয়র আলবের্তের সঙ্গে কথা বলবেন? তিনি কে? তিনি প্রফেসর দানিয়েলির সহকর্মী। আমি বললাম, বেশ, তাকেই ডাকো। চাকর চলে গেল। 2 মিনিটের মধ্যেই একটি বছর 30 যুবক বৈঠকখানায় এসে ঢুকল। কালো চুল, কালো চোখ, বুদ্ধিদীপ্ত চেহারা। তুমি কি দানিয়েলির সহকর্মী? সহকর্মীর চেয়ে সহকারী বললেই ঠিক হবে। আমি মাত্র 3 বছর দানিয়েলের সঙ্গে আছি। আপনি কি ভারতীয় বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু? আমি বললাম, হ্যাঁ। যুবকের চোখ জলজল করে উঠল। বলল, আমি আপনার বিষয়ে অনেক শুনেছি, আপনার আবিষ্কার সম্বন্ধে অনেক পড়েছি। আপনার দেখা পেয়ে অত্যন্ত গর্ববোধ করছি। আমি বললাম, সে কথা শুনে আমারও খুব ভালো লাগছে, কিন্তু আমি ডক্টর দানিয়েলির সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তিনি কখন আসবেন? যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, বলল আলবের্তি।
তিনি বাজারে গেছেন কিছু কেনাকাটা করতে। আপনি একটু বসে যান। আমি অপেক্ষা করাই স্থির করলাম। সময় কাটানোর জন্য আলবের্তিকে প্রশ্ন করলাম, আলবের্তি, প্রফেসরের ওষুধ কি তৈরি হয়ে গেছে? সে তো হ্যাঁ, সে তো পরশুই তৈরি হয়ে গেছে, বলল আলবের্তি। তারপর থেকেই প্রফেসর কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে পড়েছেন। সামান্য একটা পরিবর্তন লক্ষ্য করছি তার মধ্যে, সেটা যে কি সেটা ঠিক স্পষ্ট বলতে পারবো না। তিনি কি ওষুধটা খেয়েছেন? তা তো বলতে পারছি না। ওষুধটা উনি সম্পূর্ণ নিজে তৈরি করেছেন। আমি ওকে কোনো রকমভাবে সাহায্য করিনি। ওষুধের ফর্মুলা আমি জানি না, তবে ওষুধটা যে হয়ে গেছে সেটা উনি আমাকে বলেছেন। অবশ্যই না বললেও আমি বুঝতাম, কারণ গত 1 মাস উনি সারাদিন ল্যাবরেটরিতেই কাজ করেছেন দরজা বন্ধ করে। দুদিন থেকে ওকে আর কাজ করতে দেখছি না। দরজার ঘন্টা বেজে উঠল। চাকর এসে দরজা খুলে দিতে দানিয়েলি হাতে একটা প্যাকেট নিয়ে ঢুকলেন। গুড মর্নিং প্রফেসর শঙ্কু, দিস ইজ আ ভেরি প্লেজেন্ট সারপ্রাইজ। আমিও ভদ্রলোককে প্রত্যাভিবাদন করে জানালাম, বললাম, খবর না দিয়ে এসে পড়েছি বলে আশা করি কিছু মনে করছো না? মোটেই না, মোটেই না। ইউ আর মোস্ট ওয়েলকাম। তারপর কি খবর বলো? খবর তো তোমার, মানে তোমার ওষুধের খবর। ওটা তৈরি হলো? হয়েছে বৈকি, পরশু রাত্রে হয়েছে তৈরি। পরীক্ষা করে দেখেছো? আমি চায়ের চামচের 1 চামচ খেয়ে দেখেছি। তারপর? তারপর কি হলো জানি না। তার মানে? মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সকালে উঠে দেখি আমার বিছানায় শুয়ে আছি। শরীরে কোনো গ্লানি নেই, রাত্রে কি ঘটেছে কিছুই জানি না। আজ কাগজে স্টেবিংয়ের মৃত্যু সংবাদ পড়েছ? পড়েছি বইকি, আর পড়ে অত্যন্ত দুঃখ পেয়েছি। যদিও সে আমার বক্তৃতার প্রতিবাদ করেছিল, কিন্তু সে অত্যন্ত উঁচু স্তরের বিজ্ঞানী ছিল, বুঝলে শঙ্কু। স্টেবিংয়ের মৃত্যু সম্বন্ধে তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছেছ? এ তো বোঝাই যাচ্ছে স্থানীয় গুন্ডাদের কীর্তি। তাকে মেরে শুনলাম টাইবারের জলে লাশ ফেলে দিয়েছে। 2-1 দিনের মধ্যেই অবশ্যই সে লাশ আবার ভেসে উঠবে। আমি আর দানিয়েলের সময় নষ্ট করলাম না। তাকে ধন্যবাদ জানিয়ে ট্যাক্সি নিয়ে হোটেলে ফিরে এলাম। দানিয়েলের ওষুধ খাওয়ার কথাটা এখনও মাথায় ঘুরছে। সে যে কিছুই টের পেল না, এটা খুব আশ্চর্য ব্যাপার। আমার ওষুধেও কি একই প্রতিক্রিয়া হবে? নিউটন যে আমাকে আক্রমণ করে, সেটা কি সে অজান্তে করে? 19শে এপ্রিল। কাল রাত্রে 11:30টার সময় জার্মানির প্রফেসর ক্রুগার এবং স্পেনের ডাক্তার গোমেজ খুন হয়েছেন তাদের ঘরে। সেই সঙ্গে টাইবার নদীতে স্টেবিংয়ের লাশও পাওয়া গেছে। লাশের গলায় আঙুলের গভীর দাগ, অর্থাৎ তাকে গলা টিপে মারা হয়েছিল। এবার আর আমার মনে কোনো সন্দেহ নেই, 3টে খুনই দানিয়েলের কীর্তি। পুলিশ অবশ্য তদন্ত করছে, ক্রুগার বা গোমেজের কোনো টাকা পয়সা চুরি যায়নি। কাজেই এটা চোর ডাকাতের কীর্তি নয়। পুলিশ আমাদের হোটেলের রিসেপশনিস্টকে জেরা করে জানতে পারে যে কাল রাত্রে 11টার সময় একটি কুৎসিত লোক নাকি হোটেলে এসে ক্রুগার আর গোমেজের ঘরের নম্বর জানতে চায়। তারপর সে দুজনকেই টেলিফোন করে। কি কথা বলেছিল সেটা শুনেছিলে? পুলিশ জিজ্ঞেস করে। আগে না, তা শুনিনি। ক্রুগার আর গোমেজ দুজনকেই স্টেবিংয়ের মতোই গলা টিপে মারা হয়েছে। আততায়ী যে অত্যন্ত শক্তিশালী সে বিষয়ে কোনো সন্দেহই নেই। অথচ দানিয়েলিকে দেখলে তার মধ্যে শারীরিক শক্তির কোনো লক্ষণ পাওয়া যায় না। ওর বয়সও হয়েছে অন্তত 60। সে নিজেই ফোন ধরল। শান্ত কণ্ঠস্বর, কোনো উত্তেজনার লেশ মাত্র নেই। আমি ফোন করছি শুনে অত্যন্ত সুহৃদতার সঙ্গে আমি এবার দানিয়েলের বাড়িতে একটা ফোন করলাম। আমাকে অভিবাদন জানালো। আমি বললাম, আমি একবার তোমার বাড়িতে আসতে চাই। এক্ষুনি চলে এসো, বলল দানিয়েলি। আমি সারা সকাল বাড়িতেই আছি। 10 মিনিটে দানিয়েলের বাড়িতে হাজির হলাম।
অত্যন্ত আন্তরিকভাবে আমার সঙ্গে করমর্দন করে আমায় সোফায় বসতে বলল। বলো কি খবর? আমি বসে বললাম, তুমি কি কাল রাত্রে আবার ওষুধটা খেয়েছিলে? হ্যাঁ, এবং সব একই প্রতিক্রিয়া শঙ্কু। বলল দানিয়েলি। ওষুধ খাওয়ার পরে কি করেছি, কোথায় ছিলাম, কখন ফিরলাম, কিছুই মনে নেই। এক চামচই খেয়েছিলে? হ্যাঁ। তুমি বোধহয় জানো না কাল ক্রুগার এবং গোমেজ খুন হয়েছে এবং স্টেবিংয়ের লাশ পাওয়া গেছে। জানি। এরা তিনজনেই কিন্তু তোমার বক্তৃতায় ঘোর আপত্তি তুলেছিল। তাও জানি। আমার একটা কথা শুনবে? কি? ওষুধটা আর খেও না। তুমি যখন নিজেই কিছু অনুভব করছো না তখন খেয়ে লাভ কি? বিজ্ঞানের দিক দিয়ে তো তুমি কোনো জ্ঞান আহরণ করছো না। সত্যি বলতে কি, তুমি তো কিছুই জানতে পারছো না। তা পাচ্ছি না, কিন্তু একটা যে কিছু হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই শঙ্কু। কিছু মনে করো না, কিন্তু আমার ধারণা এই 3টে খুনের জন্যই তুমি দায়ী, অর্থাৎ তোমার ওষুধই দায়ী। ননসেন্স। ননসেন্স নয় কেন সেটা আমি বলছি। আমি নিজে একই ওষুধ আবিষ্কার করেছি ভারতবর্ষে আমার ল্যাবরেটরিতে। আমি সেটা আমার পোষা বিড়ালের ওপর পরীক্ষাও করেছিলাম। ড্রপার দিয়ে 1 ফোঁটা ওষুধ তার মুখে ঢেলে দিয়েছিলাম। 3 মিনিটের মধ্যে সে আমাকে আক্রমণ করে জখম করে। তার আধ ঘন্টার মধ্যেই অবশ্যই সে আমারই তৈরি একটা অ্যান্টিডট খেয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দানিয়েলি একটুক্ষণ চুপ করে রইল। আমি লক্ষ্য করলাম তার জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। তারপর চাপা স্বরে সে বলল, তুমি আমার আগে এই ওষুধ আবিষ্কার করেছ? হ্যাঁ। আই ডোন্ট বিলিভ ইট। দানিয়েলের কণ্ঠস্বরে এই প্রথম একটা তিক্ততার আভাস পেলাম। সে আবার বলল, আই ডোন্ট বিলিভ ইট। আমি বললাম, তুমি বিশ্বাস নাই করতে পারো, কথাটা কিন্তু সত্যি। তুমি তোমার ওষুধের উপাদানের কথা আমাকে বলেছ, কিন্তু পরিমাণ বলনি বা পরিমাপ বলনি। আমিও এই একই উপাদান দিয়ে ওষুধ তৈরি করেছি এবং আমার পরিমাণ মুখস্থ আছে। সেটা আমি তোমাকে বলছি, দেখো তোমার সঙ্গে মেলে কিনা। আমার পুরো ফর্মুলাটা কণ্ঠস্থ ছিল। আমি সেটা দানিয়েলিকে বললাম। তার দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠল। তারপর সে ফিসফিস করে বলল, আই কান্ট বিলিভ ইট। পরিমাণ দুজনের হুবহু এক। তাহলেই বুঝতে পারছি। তুমি নিজে খাওনি তোমার ওষুধ? না, এবং কোনোদিন খাবো না। কিন্তু আমাকে খেতেই হবে। যতদিন না জানতে পারছি ওষুধ খেয়ে আমার কি হচ্ছে, আমি কি করছি, ততদিন আমাকে ওষুধ খেতেই হবে শঙ্কু। দরকার হলে পরিমাপ বাড়াতে হবে, 1 চামচের জায়গায় 2 চামচ। তুমি কি সত্যিই কিছু বুঝতে পারছো না ওষুধ খেয়ে তুমি কি করো? প্রথম দিন কিছুই বুঝিনি। কালকে সামান্য স্মৃতি আছে। আমি জানি আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার গাড়িতে উঠেছিলাম। তোমার কি ড্রাইভার আছে? না, কোনো ড্রাইভার নেই। আমি নিজেই কার ড্রাইভ করি। তারপর কি হয় কিছুই মনে নেই? না, কিন্তু এইভাবেই আমি আস্তে আস্তে জানতে পারবো আমি কি করছি, আমার কি পরিবর্তন হচ্ছে। এর ফল ভালো হবে না দানিয়েলি। তা না হলেও বিজ্ঞানের খাতিরে এটা আমাকে করতেই হবে প্রফেসর শঙ্কু। তুমি আর আমি এক লোক নই। আমার কৌতূহল তোমার চেয়ে অনেক বেশি। আমি বুঝলাম দানিয়েলিকে অনুরোধ করা কোনো ফল হবে না। ওর মাথায় ভূত চেপেছে। আমি বিদায় নিয়ে হোটেলে ফিরে এলাম। আমায় একটা কিছু ভেবে বার করতেই হবে। এ দুদিনে দানিয়েলের 3টি শত্রু খুন হয়েছে। আরও কত শত্রু আছে তা কে জানে। 20 এপ্রিল। আজ 4র্থ খুনের খবর কাগজে বেরিয়েছে। রোমের বিখ্যাত পদার্থবিজ্ঞানী ডক্টর বার্নিনিকে কেউ কাল রাতে তার বাড়িতে গিয়ে গলা টিপে মেরে এসেছে। পুলিশ গলায় আঙুলের ছাপ পেয়েছে। সে অনুসারে তারা অনুসন্ধান চালাচ্ছে। আমি তো অবাক। এ আবার কে খুন হলো, কেন? আমি 10টা পর্যন্ত অপেক্ষা করে দানিয়েলের বাড়িতে আলবের্তিকে ফোন করলাম। আলবের্তি ফোন ধরার পর বললাম,
তুমি একবার আমার হোটেলে আসতে পারবে? আমার ঘরের নম্বর 713। বিশেষ দরকার আছে তোমার সঙ্গে। 15 মিনিটের মধ্যে আলবের্তি আমার ঘরে চলে এলো। আমি তাকে প্রথমেই বললাম, আমার একটা বিশ্রী সন্দেহ হচ্ছে যে এই কদিন যে খুনগুলো হয়েছে সেগুলো দানিয়েলের কীর্তি। সে ওষুধ খেয়ে এই কাজগুলো করছে। তোমার কি মনে হয়? আলবের্তি গম্ভীর হয়ে বলল, আমারও কাল থেকে সেই ধারণা হয়েছে। কারণ যারা খুন হয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনো সময় দানিয়েলের বিরুদ্ধে কিছু বলেছে, তার কথা বিশ্বাস করেনি বা তার কথায় প্রতিবাদ করেছে, হবে কিছু এরকম। কিন্তু কাল রাত্রে যিনি খুন হলেন, এই বার্নিনি ভদ্রলোকটি কে? ইনি এখানকার একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী। দানিয়েলের একটা প্রবন্ধের তীব্র প্রতিবাদ করে তিনি 3 বছর আগে একটা প্রবন্ধ লেখেন। সেটা একটা পত্রিকায় বেরিয়েছিল। সেই রাগ দানিয়েলি এখনো ভোলেনি। তাই তো দেখছি। এবং দানিয়েলিকে কোনো না কোনো সময় আক্রমণ করেছেন এরকম বিজ্ঞানী রোমে অনেক আছে। প্রফেসর তুর্চি, ডাক্তার আমেটি, ডাক্তার মাতসিনি, আর কত নাম করব বলুন তো। আমার এমন ধারণা হচ্ছে যে এদের প্রত্যেকের উপরেই দানিয়েলি রাগ পুষে রেখেছেন। এতদিন কিছু করেননি কারণ দানিয়েলি এমনিতে খুব ভদ্র এবং অমায়িক ব্যক্তি। কিন্তু এই ওষুধই হয়েছে ওর কাল। আর একটা কথা আমি আপনাকে বলতে চাই। কি? আপনি বোধহয় প্রফেসরের আগে এই ওষুধটা তৈরি করেছেন, তাই না? সেটা তুমি কি করে জানলে? আমি কাল প্রফেসরের সঙ্গে লাঞ্চ খাচ্ছিলাম। উনি বললেন যে এবং যেভাবে বললেন তাতে মনে হয় না যে উনি আপনার ওপর খুব প্রসন্ন, তাই কি? তাই। এবং আমি বলি আপনি সাবধানতা অবলম্বন করুন। রাতে আপনার ঘরে কাউকে ঢুকতে দেবেন না। কিন্তু শুধু তাহলেই তো হবে না, এখানে হত্যাকাণ্ড যে চলতেই থাকবে। এরপর নিরীহ লোককেও দানিয়েলি খুন করতে আরম্ভ করবে সামান্য ছুতো পেলেই। তাহলে কি করা যায় সেটাই ভাবছি। আমি কিছুক্ষণ ভেবে একটা ফন্দি বার করলাম। বললাম, তুমি প্রফেসরের ল্যাবরেটরিতে যাও। হ্যাঁ, যাব না কেন, দিনের বেলাতে চাই। ওই ওষুধ কি তোমার নাগালের মধ্যে থাকে? না, ওটা উনি আলমারিতে বন্ধ করে রাখেন, চাবি ওর কাছেই থাকে। আমি আরও একটু ভাবলাম, তারপর বললাম, তুমি কি ওর বাড়িতেই থাকো? না, আমি সকাল 10টার সময় আসি, আবার সন্ধ্যা 6টায় বাড়ি চলে যাই। ওর ল্যাবরেটরির চাবি তোমার কাছে থাকে? তা থাকে। তাহলে রাত্রে আমাদের দুজনকে ওর ল্যাবরেটরিতে ঢুকতে হবে। ও যাতে ওষুধ আর না খায় তার ব্যবস্থা করতে হবে। কাল আমি একটু মিলান যাচ্ছি, পরশু সন্ধ্যাবেলা আপনার কাছে চলে আসব। বেশ, তাই কথা রইল। আলবের্তি চলে গেল। ঘটনাটা আজকে ঘটলেই ভালো হতো, কিন্তু উপায় নেই, আলবের্তিকে প্রয়োজন। 21শে এপ্রিল। আজ 2টো খুনের খবর বেরিয়েছে কাগজে। তার মধ্যে একজনের নাম আলবের্তি কালকে করেছিল, আরেকজন প্রফেসর বেলিনি, জীববিদ্যা বিশারদ। দুজনকেই রাত্রিরে গলা টিপে মারা হয়। আঙুলের ছাপ আগের খুনের সঙ্গে মিলে গেছে। পুলিশ এটা বুঝছে যে সব খুন একই লোক করছে। বেলিনির চাকর পুলিশকে বলেছে যে রাত 11টার সময় সে দরজার ঘণ্টা শুনে দরজা খুলে দেখে যে একজন বীভৎস দেখতে লোক দরজার বাইরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করতে সে বলে তার নাম আরাতুরো ক্রোচে। ক্রোচে বেলিনির সঙ্গে দেখা করতে চায়। বেলিনি তখনও ঘুমোতে যাননি। ক্রোচের নাম শুনে তিনি চাকরকে বললেন লোকটিকে ভিতরে আসতে বলতে। 15 মিনিট পরে এই ক্রোচে লোকটি চলে যায়। বেলিনির চাকরই তার হ্যাট আর কোটটিকে তাকে এনে দেয়। তারপর মনিব ঘুমোতে যাচ্ছেন না দেখে চাকরটি তার ঘরে উঁকি মেরে দেখে বেলিনি মেঝেতে পড়ে আছেন মৃত অবস্থায়। সে তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। পুলিশ বেলিনির গলাতে আততায়ীর আঙুলের ছাপ পায়, কিন্তু এখনও পর্যন্ত আততায়ীর সন্ধান পায়নি। 23শে এপ্রিল। কাল রাত্রের সাংঘাতিক ঘটনার বর্ণনা দেবার ক্ষমতা আমার নেই, কিন্তু তাও যথাসাধ্য চেষ্টা করছি।
কাল সকালে রোমের কিছু দ্রষ্টব্য দেখতে বেরিয়েছিলাম একটা ট্যুরিস্ট দলের সঙ্গে। ফিরেছি বিকেল 4:30। তারপর কফি খেয়ে টাইবারের ধারে হাঁটলাম আধ ঘন্টা। রাত 8:30 নাগাদ আলবের্তি আমার হোটেলে এলো। আমরা দুজনে একসঙ্গে ডিনার খেলাম। তারপর স্থির করলাম 10:30 নাগাদ দানিয়েলের বাড়িতে যাব। বাড়ি যাব মানে বাড়ির বাইরে ওত পেতে থাকবো। ল্যাবরেটরিতে বাইরে থেকে দেখা যায়, তাতে আলো জ্বললেই বুঝবো দানিয়েলি ঢুকেছে। তখন আমরা বাড়িতে গিয়ে ঢুকবো। দানিয়েলির পাড়াটা এমনিতেই নির্জন, তার উপরে রাত্রে তো বটেই। বাড়ির সামনেই একটা পার্ক আছে। আমরা দুজনে সেই পার্কের রেলিংয়ের ধারে অপেক্ষা করতে লাগলাম। ল্যাবরেটরি অন্ধকার, অথচ বাড়ির অন্য ঘরে আলো জ্বলছে। বাড়ির 200 গজের মধ্যেই একটা গির্জা, তাতে 8:30 ঘন্টা বাজার 5 মিনিটের মধ্যেই ল্যাবরেটরির আলো জ্বলে উঠল। আমি আর আলবের্তি দানিয়েলের বাড়ির দরজায় গিয়ে ঘন্টা টিপলাম। চাকর এসে দরজা খুলে আমাদের দেখেই বলল, এখন সিনিয়র দানিয়েলের সঙ্গে দেখা হবে না, তার বারণ আছে। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আলবের্তি তাকে একটা মোক্ষম ঘুষি মেরে অজ্ঞান করে দিল। আমরা চাকরকে টপকে ভিতরে প্রবেশ করলাম। আলবের্তি বলল, ফলো মি। সিঁড়ির পাশে একটা ঘর পেরিয়ে একটা প্যাসেজ, সেটা দিয়ে বাঁদিকে হাত 10 গেলেই ল্যাবরেটরির দরজা। দরজা অল্প ফাঁক, তা দিয়ে আলো এসে বাইরে পড়ছে। প্যাসেজে কোনো আলো জ্বলছে না। আমি আলবের্তিকে ফিসফিস করে বললাম, আমি ঢুকছি ভেতরে, তুমি দরজার বাইরে থেকো, দরকার হলে তোমাকেও ডাকবো। তারপর ল্যাবরেটরির ভেতরে ঢুকেই দেখলাম দানিয়েলি আমার দিকে পিঠ করে একটা খোলা আলমারির সামনে দাঁড়িয়ে একটা বোতল থেকে চামচে ওষুধ ঢালছে। দানিয়েলি! আমার গলা শুনে চরকিবাজির মতো ঘুরে আমাকে দেখেই চোখ কপালে তুলে বলল, শাকি, তুমি নিজেই এসে গেছো? আমি তো তোমার হোটেলেই যাচ্ছিলাম শঙ্কু। এই বলার সঙ্গে সঙ্গে সে ওষুধটা খেয়ে ফেলল। আর তারপরে অবাক হয়ে চোখের সামনে দেখলাম মুহূর্তের মধ্যেই তার চেহারার পরিবর্তন হতে। সে এখন আর সৌম্যদর্শন বৈজ্ঞানিক নয়, সে হিংস্র চেহারার আধা মানুষ আধা জানোয়ার। এরপরেই সে আর এক মুহূর্ত সময় না দিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমিও বিদ্যুৎ বেগে পাশ কাটাবার সঙ্গে সঙ্গে আমার মাথায় চরম ফন্দিটা এসে গেল। দানিয়েলি হাত দুটো বাড়িয়ে আবার আমার দিকে লাফ দেবে, ঠিক সেই মুহূর্তে আমি আলমারির তাকে রাখা ওষুধের বোতলটা হাতে নিয়ে এক ঢোক ওষুধ মুখে পড়ে দিলাম। তারপর এইটুকু শুধু মনে আছে যে আমি ভীম বিক্রমে দানিয়েলের ওপর ঝাঁপিয়ে পড়ছি এবং দুজনে একসঙ্গে মেঝেতে পড়ছি জড়াজড়ি অবস্থায়। এও মনে আছে যে আমার দেহে তখন অসুরের শক্তি, এছাড়া আর কিছুই মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমার হোটেলের বিছানায় শুয়ে আছি। আমার সারা শরীরে বেদনা। প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে আলবের্তি ঘরে ঢুকলো। আপনি নিজে বিছানা ছেড়ে উঠতে পারবেন না বলে রুম বয়ের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলেছি। আশা করি কিছু মনে করবেন না প্রফেসর শঙ্কু। গুড মর্নিং বললাম আমি। আপনি আছেন কেমন? শরীরে কোনো জখম নেই, কেবল বেদনা। আমি ডাক্তারে খবর দিয়েছি, সে এসে আপনার ব্যবস্থা করবে। কিন্তু কাল কি হলো? কাল 2 হিংস্র পিশাচকে মরণ পরে লড়াই করতে দেখলাম। আমি এসে আপনার পক্ষ না নিলে কি হতো বলা যায় না। আমি এককালে বক্সিং করেছি, দানিয়েলিকে একটা আপারকট মেরে নকআউট করে দিই। তার আগে অবশ্যই আপনি ওকে যথেষ্ট কাবু করেছিলেন। ও অজ্ঞান হলে আমি আপনাকে নিয়ে আসি হোটেলে। যখন আপনাকে বিছানায় শুয়ে দিই তখনও আপনার স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। যতক্ষণ না আমার চেনা প্রফেসর শঙ্কুকে আমার সামনে দেখতে পাই ততক্ষণ আমি আপনার ঘরেই ছিলাম। তারপর বাড়ি ফিরে আসি, তখন রাত 12:30। আর দানিয়েলি? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই ডাক্তার চলে এলেন। তিনি আমাকে পরীক্ষা করে প্রশ্ন করলেন, তোমার সঙ্গে কি কাল কারোর সঙ্গে হাতাহাতি হয়েছিল? আমি বললাম, হ্যাঁ, তার বাড়ি এই যুবকটি জানে। তিনি থাকেন 27 নম্বর ভিয়া স্যাক্রামেন্টোতে। তার নাম ডাক্তার এনরিকো দানিয়েলি। তিনি তার আবিষ্কৃত একটা ওষুধের প্রভাবে এই দশা করেছেন আমার। গত 4-5 দিনে যে কজন বৈজ্ঞানিক খুন হয়েছেন
তাদের গলায় আঙ্গুলের ছাপের সঙ্গে ওই দানিয়েলের আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখলে দেখা যাবে তাতে কোনো পার্থক্য নেই। এটা তাহলে পুলিশের কেস? তা তো বটেই। আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। ডাক্তার আমাকে ওষুধ দিয়ে চলে গেলেন। এবার আলবের্তি তার পকেট থেকে একটা বোতল বার করে টেবিলের উপর রেখে বলল, এই হলো বাকি ওষুধ, এটা আপনার কাছেই থাক। আপনার গবেষণাগারে যে বোতলটা রয়েছে সেটার পাশেই রেখে দেবেন। আশা করি এখন খানিকটা সুস্থ বোধ করবেন। ওষুধ পড়েছে আর চিন্তা কি বলো আলবের্তি। আমার মনে হয় পরশুর মধ্যেই দেশে ফিরতে পারবো। তোমার সাহায্যের জন্য অজস্র ধন্যবাদ আলবের্তি। তোমার কথা ভুলবো না, কখনো না। শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও ডাক্তার দানিয়েলির আবিষ্কার। গল্প পাঠে আমি বিজয়। অন্যান্য চরিত্রে ঝরাপাতা টিম। পোস্টার ডিজাইনিংয়ে রয়েছে বিএস ক্রিয়েশন অ্যান্ড কোম্পানি। সাউন্ড ডিজাইনিংয়ে রয়েছে বিএস মিউজিক অ্যান্ড জেডস। প্রযোজনা স্টাডি একাডেমি। সমগ্র পরিচালনায় ঝরাপাতা টিম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। গল্প বা কবিতা শুনে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঝরাপাতার সঙ্গে থাকবেন। বাংলা কবিতায় থাকবেন, বাংলা ভাষায় থাকবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে।